শামীমের বাড়ি বিক্রমপুর নোয়াপাড়া গ্রামের ডান দিকে বড় বাড়িটা। ওর বাড়িটা মন্দ বিধায় অন্যের কাছে পড়ে আছে। অবশ্য ওনার কাছে আছে বললে ভুল হবে, ওর খালার কাছে আছে। খালাই ওকে নিজের পেটে ছেলে মানুষ করেছে, কোনোদিন বুঝতে দেয়নি যে ও ওর খালা হয়। খালা সব সময় মায়ের আদর স্নেহ দিয়ে মানুষ করেছে। শামীম জন্ম হওয়ার পর ওর মা মারা যায়। ওর মা মারা যাওয়ার পর কথা শুনে ওর বাবা হার্ট ফেল করে সাথে সাথে মারা যায়। ওর আব্বা ওর মাকে খুব ভালোবাসতেন, তাই স্ত্রীর মৃত্যুর সংবাদ শুনে নিজেকে সামলিয়ে রাখতে পারেনি। শেষমেশ শামীমও হয়ে গেল এতিম। এদিকে ওর বড় চাচা ছোট চাচি কেউ রাখতে চাচ্ছে না ওকে। কেউ কেউ বলছে এতিমখানায় দিয়ে আসতে, আবার কেউ কেউ বলছে ছোট বাচ্চা এতিমখানায় রাখবে না। শেষমেশ তো হলো বাড়ির ঝামেলা, এই বাড়িতে রেখে লাভ নেই। কেউ যদি পালতে চায় তাকে দিয়ে দিতে হবে। এদিকে ওর খালাম্মা খদিজা বেগম মানুষের মুখে শুনেছিল শামীম বাবা মা মৃত্যুর সংবাদ, ওর অবস্থানের কথা। শেষমেশ উনি ওই দিন ওদের বাড়িতে আসেন, এসে ওদের সাথে সব সম্পর্ক ছিন্ন করে ওকে নিয়ে চলে যায় ওদের নিজের বাড়িতে। ওই দিন থেকেই লালন পালন করতে লাগলেন এবং ওনার স্বামী আশরাফ সাহেবও শামীমকে নিজের ছেলের মতো আদর স্নেহ করতেন। ওনার এক ছেলে এক মেয়ে, আর শামীম ওনার দেশের বাড়ি বিক্রমপুর দিগুলি। পদ্মার ভাঙনে ওনার বাড়ি ভেঙে যায়। শেষমেশ উনি সবাইকে নিয়ে ঢাকায় কেজি গুপ্তলেসে বাসা নেন। অবশ্য ওনার তেমন একটা সুবিধা হয়নি, এই জন্য যে উনি সরকারি চাকরি করতেন, বেতনও মোটামুটি ভালো পেতেন। ওই বেতনে মোটামুটি ভালোভাবে সংসার চলতেন, কিন্তু ভবিষ্যতের জন্য বেশি কিছু জমাতে রাখতে পারেননি। ছেলে মেয়েগুলোকে আস্তে আস্তে বড় করতে হলো। 4 বছর উনি হৃদরোগে মারা যান। মারা যাওয়ার পর সরকারি তহবিল থেকে কিছু টাকা পান, ওই টাকা দিয়ে কিছুদিন সংসার চলছে। এর ভেতরে ওনার ছেলে শাকিল একটা প্রাইভেট ফার্মে চাকরি করে নিল। এরপর সংসারটা কিছু সচ্ছল হলো। শামীম এখন পদোন্নতি বেড়েছে, ও এখন গোডাউন সেকশনে থেকে রেকর্ডিং সেকশনে এসে পড়েছে। আগে তো এখান থেকে খাটুনি কমছে, তবে এখানে এসে ওর বড় লাভ হয়েছে। ভালো ভালো গায়ক গায়িকার সাথে সুরকারের সাথে পরিচিত হচ্ছে। ও নিজেকে একটু গানের প্রতি ঝোঁকাচ্ছে, কিন্তু সহযোগিতার অভাবে ভালোভাবে গানের প্রতি মনোযোগ দিতে পারেনি। না হয় ওর গলাটা তুলনামূলকভাবে খারাপ নয়, ও যে গান জানে এখানে কেউ বলেনি। বললে কি মনে হয় ওর সাহস করে আর কাউকে বলাও হয়নি। বেলা 2টোর মতো বেজে যায়। শামীমের বড় মাসুমে কপালে হাত দিয়ে বারবার বলতে লাগলেন, দেখছো শামীম, নাজির সাহেব তোমাকে কত হয়রানির ভিতরে ফেলছে। আজকাল লোকদের বিশ্বাস করতেই নেই। কালকে ওনাকে বারবার বলে দিলাম আজ যেন কোনোভাবে মিস না করেন। অবশ্যই রেকর্ডিং করতে আসবেন, কিন্তু কই, এখনও ওনার আসার কোনো কথাই নেই। সবাই ওনার জন্য বসে আছে। আর একে তো হলো ঈদের বাজার, আর ভেতরে মালটা না ছাড়তে পারি তাহলে অনেক লস হয়ে যাবে। অবশ্য আমার বড় ভুল হয়ে গেছে। প্রথমে যদি ওনাকে সম্পূর্ণ টাকা পেড না করতাম তাহলে অবশ্যই আমার ভোগান্তি হতে হতো না। এখন কি করি বলো তো? নাকি আব্দুলকে নিয়ে রেকর্ডিং করে ফেলব? শামীম মাসুম সাহেবের সব কথা শুনে চিন্তামগ্ন অবস্থায় বললেন, আব্দুল সাহেবকে দিয়ে রেকর্ডিং করা ঠিক হবে? ওনার গলা তো আর নাজির সাহেবের মতো গলার মতো না। পরে যদি, তাও তো একটা কথা, কিন্তু তাহলে এখন কি করা যায় বলতো? হাতে তো আর সময়ও নেই। শামীমের মাথা শট বুদ্ধি এনে বললেও, এই তো সুযোগটা হাত ছাড়া করা ঠিক হবে না। বারবার সুযোগ আসে না। গানের সুরটা তেমন ঠিক নয়। অবশ্য আমি গানগুলো গাইতেই পারবো, আর গলা অবশ্য নাজির সাহেব থেকে ভালো হবে। দেখি। মাসুম সাহেব শামীমের দিকে তাকিয়ে বিরক্ত হয়ে বলল, কি শামীম, কিছু একটা বলো। আমি তো আর। শামীম মাথাটা উঠিয়ে আস্তে আস্তে বলল, স্যার যদি কিছু মনে করেন আমি একটা কথা বলতে চাই। বলো কি বলবে? অস্থির হয়ে বললেন মাসুম সাহেব, স্যার গান বাজনা আর একটু আধটু আগে আমি করতাম, কিন্তু এমন সময় আর্থিক অনটনের অভাবে চর্চা করতে পারিনি। যদি আপনি বলেন গানগুলো আমি গাইতে পারি। গানের স্বরলিপিগুলো আমি দেখেছি, আমার কাছে খুব সহজে মনে হলো। এখন যদি আপনি অনুমতি দেন, তুমি কি পারবে? দেখি না চেষ্টা করে। মাসুম সাহেব কিছুক্ষণ চুপ থেকে তারপর বিরক্তি হয়ে বললেন, না বাবা না, তোমার গান গাওয়ার দরকার নেই। পরে যদি আবার ফ্লপ খেয়ে বসি তাহলে আবার অনেক লস হয়ে যাবে। না স্যার, আমার উপর বিশ্বাস রাখেন, ফ্লপ খাবেন না। এরকম তো অনেকেই বলে, আর ভিতরে তুমি একেবারে অনারি। আচ্ছা স্যার, আপনি একটা গান রেকর্ডিং করে দেখুন, তারপর না হয়। মাসুম সাহেব শামীমের কথা শুনে কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলেন। এইভাবে কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকার পর
আচ্ছা চলো দেখা যাক। মাসুম সাহেব ওখান থেকে উঠে সুরাকার খায়ের সাহেবকে শামীমের দিয়ে সুরটা বুঝিয়ে দিল। এখানকার একটা গান ওকে দিয়ে রেকর্ডিং করা হবে। খায়ের সাহেব অবাক হয়ে মাসুমের দিকে বললেন, ওকে দিয়ে গান গাওয়াটা কি ঠিক হবে? ও হলো একটা। মাসুম সাহেব খায়ের সাহেবের কথা শুনে উত্তেজিত গলায় বললেন, আপনাকে যা বলছি আপনি তাই করুন, ভালো খারাপ আমি বুঝবো। খায়ের সাহেব মাসুম সাহেবের ধমকে একেবারে দমে গেল। তারপর শামীমকে নিয়ে রেকর্ডিং রুমে ঢুকে বুঝিয়ে দিতে লাগলো। মিউজিক ডাইরেক্টর শামীমকে দেখে টিকটিকির মতো দৌড়ে এসে ইয়ার্কি মেরে বললেন, বড় সাহেব কি যে করে, কত সব গরু ছাগল ধরে এনে। মিউজিক ডাইরেক্টরের মুখে এসব কথা কেড়ে নিয়ে খায়ের সাহেব বলল, যদি গরু ছাগল নিয়ে হতো তাহলে গরুই দরকার পড়তো না, গরুর কাজকে আর ছাগল দিয়ে হয়? আমাদের কি সাহেবই বুঝবেন। খায়ের সাহেবের কথা শুনে উপস্থিত সবাই হো হো করে হেসে উঠল। এদিকে শামীম রেগে শরীরের রক্ত টকবক করতে লাগলো, তবুও নিজেকে ঠান্ডা রাখতে গানের সুরটা বুঝিয়ে নিল। তারপর খায়ের সাহেব বলল, আঙ্কেল আমার হয়েছে, এবার শুরু করা যাক। খায়ের সাহেব শামীমের মুখের দিকে তাকিয়ে ব্যঙ্গ করে বললেন, আমার তো জানা হয়ে গেছে বাবু, তুমি কতটুকুই বা বলতে পারবে? শুধু শুধু আমাদের পরিশ্রম বাড়াবে, এছাড়া তো আর কিছুই না। না হয় বড় শিল্পীরা 3-4 দিনের সুর গেঁধেও গান রেকর্ডিং করতে সাহস পায় না, আর তুমি 10 মিনিটে দেখতে পারবা? আমার জানা হয়ে গেছে না তুমি কত কি পারবে।